হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা রিসেন্ট স্কিন অ্যান্ড লেজার থেকে লাইভে আসলাম হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে। আমাদের এখানে আজকে একটা হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। তো এখন আমি আছি হচ্ছে ওটি রুমে। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমাদের পেজে প্রচুর পরিমাণ হচ্ছে নক আসতেছে আপনাদের, এবং আপনাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে। সেজন্য আজকে লাইভে আসা ডক্টর আছে এখানে। ওনারা হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে আমি আপনাদের হয়ে ওনাদেরকে জিজ্ঞেস করব। ওনারা আপনাদের সব কোয়েশ্চেনের উত্তর দিবে। আমাদের সঙ্গে আছে আমাদের স্পেশাল সার্জন ডক্টর আহমেদ আলী। ওনাকে আপনারা মোটামুটি যারা আমাদের পেজে আছেন সবাই চেনেন। এই মুহূর্তে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন। এই মুহূর্তে যেটা হচ্ছে এই প্রসিডিউরটার নাম কি স্যার? এই মুহূর্তে আমরা এক্সট্রাকশন করছি, অর্থাৎ আমরা চুলগুলো উঠাচ্ছি। আমি একটু যদি আপনার পরিচয়টা দিয়ে নিতেন। জি, আমি ডক্টর মোহাম্মদ রায়হান উদ্দিন। আমি হচ্ছে আজকে যে প্রসিডিউরটি করছি, আমরা আসলে এটি একটি টিম ওয়ার্ক কাজ করতে হয়, যেহেতু আপনারা জানেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসিডিউরটি আসলে একটি টিম ওয়ার্ক কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা রুগীকে প্রথম আসলে আমরা প্রসিডিউরটি সকাল থেকে শুরু করি এবং সারা দিন ব্যাপী আসলে আমাদের এই প্রসিডিউরটি চলতে থাকে। এবং সকাল থেকে আমরা রুগীর সাথে আমরা কথা বলে ওনার সাথে আমরা কনসার্ন নিয়ে ওনাকে আমরা এই বিষয়গুলো প্রথমে আমরা কাউন্সিলিং করে আমরা বলে নিয়েছি যে কি কি প্রসিডিউরটি আমরা করব। তো সেই ক্ষেত্রে সে অনুযায়ী আমরা রুগীকে সকাল থেকেই আমরা সেভাবে প্রিপেয়ার করে আমরা ওটি রুমে যখন নিয়ে আসি, তারপর আমরা প্রথম যে প্রসিডিউরটি করি তা হচ্ছে আসলে আমরা এরিয়াটা আমরা ভাগ করে নিই, যে আমরা কতটুকু এরিয়ার মধ্যে চুলটা লাগাবো এবং কতটুকু এরিয়ার মধ্যে থেকে আমরা চুলটা উঠাবো, সেটা থাকে আমাদের হচ্ছে মেইন প্রসিডিউর। তো সেইটা অংশটা আমরা মার্কিং করি। প্রথমে মার্কিং করার পর আমরা পেশেন্টকে তাকে একটা গ্লাসের মাধ্যমে দেখাই যে সে তার ডিমান্ড অনুযায়ী কতটুকু অংশ পর্যন্ত সে চুল চাচ্ছে বা তার হেয়ার লাইনটা কেমন হবে। তো এক একজনের আসলে পার্সোনাল চয়েসটা আসলে ভিন্ন ভিন্ন থাকে। তো সেক্ষেত্রে তিনি যেভাবে আসলে চয়েস করেন সেভাবে আমরা সেই মার্কিংটা করে থাকি। তো সেই মার্কিং এর উপর ভিত্তি করে আমরা সেই অংশগুলোতে কিন্তু আমরা চুল লাগাবো। এবং আমরা প্রথম যে আমাদের সার্জারি প্রসিডিউরটার মধ্যে আমরা প্রথমে অ্যানেস্থেসিয়া করে নিই, অর্থাৎ অবশ করে নিই। কারণ যে অংশ থেকে আমরা চুল উঠাচ্ছি, অনেকের কোশ্চেন থাকে যে আমরা ব্যথা পাবো কিনা বা এটাতে হচ্ছে কোনো সাইড এফেক্ট হবে কিনা। ইয়েস, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। কারণ এই প্রশ্ন রোগীদের মধ্য থেকে আমরা স্টার্ট করি, তখন কিন্তু সেরকম আসলে ব্যথাটা ফিল করে না। তো প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় যখন আমরা এরিয়াটাকে আমরা অবশ করি, তখন সে অংশটাতে আমরা ইঞ্জেকশন দিতে যে সামান্য পরিমাণ, অর্থাৎ হচ্ছে সহনীয় মাত্রায় যে ব্যথাটা, সেটা ফিল তো হবেই অবশ্যই। এবং সেই অংশটা আমরা অবশ করার পর থেকে কিন্তু আমরা এক্সট্রাকশনটা শুরু করি। এবং আজকে যিনি আমার সাথে আছেন ওনার সাথে আমি কথা বলবো। ওনার প্রসিডিউরটি চলছে এই মুহূর্তে। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছেন আসলে আমরা পেশেন্টের সাথেই আমরা কনভারসেশন করছি এই মুহূর্তে, যে আপনার যে আমরা যে প্রসিডিউরটি করছি, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? না, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হচ্ছে না। কোনো অসুবিধা হচ্ছে না? এবং হচ্ছে কোনো কি ব্যথা ফিল হয় আপনার? না না, ব্যথা কোনো ব্যথা ফিল হয় না, কারণ আমরা এই অংশটি আমরা অবশ করে নিয়েছি। এবং আমরা এই প্রসিডিউর চলাকালীন সময়, যেহেতু লম্বা সময় ধরে আমরা এই প্রসিডিউরটি করব, এই সময়ের মধ্যে আমরা সারাক্ষণই আসলে পেশেন্টের সাথে কনভারসেশন করে থাকি। বিভিন্ন সময় ওনাকে জিজ্ঞেস করি আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা আপনি কোনো ব্যথা ফিল করছেন কিনা। যেখানে তিনি ব্যথা বলে সেই অংশটা আমরা আবার একটু অবশ করে নিচ্ছি। তো এভাবে আসলে আমরা এক্সট্রাকশন করে নিচ্ছি। প্রথমে চুলগুলো অর্থাৎ তুলে নিচ্ছি, সেই চুলগুলো তোলার পর আমরা যাচাই বাছাইয়ের কাজ করছি। স্যার আরেকটা কোশ্চেন আছে, আমার কাছে প্রচুর কোশ্চেন আছে এটা নিয়ে, যে যেখান থেকে চুলগুলো তোলা হবে সেই চুলগুলোকে আবার গজাবে কিনা, সেই চুলগুলো খালি হয়ে যাবে কিনা ওই জায়গাটা। হ্যাঁ, সেই বিষয়টি নিয়ে বলছি। কারণ হচ্ছে আপনার পেছনে যে অংশটা, সেখান থেকে আমাদের মাথার পেছনের অংশ থেকে সাধারণত কিন্তু চুল পড়ে না। হ্যাঁ, কারণ চুল পড়ার কথাও না। তো সেই অংশটা থেকে আমরা গ্যাপ দিয়ে নিই। যদি আমি বলি যে 5টা চুল রয়েছে এখানে, সেখান থেকে 5টার মধ্যে আমরা একটা যদি উঠাই বা 2টা যদি উঠাই, তাহলে কিন্তু চুলগুলো যখন রিজেনারেট হয়, অর্থাৎ চুলগুলো যখন। তো স্যার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে কতক্ষণ সময় লাগবে এবং হচ্ছে কতদিন ওনাদের থাকতে হবে। ওনারা কোয়েশ্চেন করে যে এটা থাকতে হবে কিনা, বা কতদিন হচ্ছে আমার এটা মেনটেন করতে হবে, মেডিসিনের ব্যাপার আছে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে যারা আজকে আমার সাথে কানেক্ট রয়েছেন, তাদের এই প্রশ্নটা তাদের মনেও আসলে জাগ্রত হচ্ছে যে এই পেশেন্টদের সার্জারিটা করতে কত সময় লাগবে। এই
সার্জারিক্যাল প্রসিডিউরটি যেহেতু একটি লেংদি প্রসেস, সেক্ষেত্রে আমরা সকাল থেকে শুরু করে থেকে একেবারে বিকাল অবধি বা সন্ধ্যা অবধি আমরা কিন্তু চলে থাকে। প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে। সেটা গ্রাফটের উপর নির্ভর করে, গ্রাফট কতটি গ্রাফট আমরা করব। এক এক ক্ষেত্রে এক এক রোগীর ক্ষেত্রে পেশেন্ট চয়েস অনুযায়ী আসলে আমরা সেটি নির্ধারণ করে থাকি। কারো 2000, কারো 4000, কারো 3000 গ্রাফট করে থাকি। সেটা যদি বেশি গ্রাফট প্রয়োজন হয় তখন সময়টা আমাদের একটু বেশি সময় লাগে। আরেকটি প্রশ্ন করেছেন আপনি যে হসপিটালে থাকার ব্যাপারে। আসলে হসপিটালে থাকার ব্যাপারে কোনো প্রয়োজনই নেই হসপিটালে থাকার, কারণ আমরা যে প্রসিডিউরটি করছি এটা ডে লং, যেহেতু সারাদিন আমরা প্রসিডিউরটি করছি, করার পর হয়তো রোগীকে আমরা 2-1 ঘন্টা রেস্ট দিব, যে তিনি যখন বেটার ফিল করবেন তারপরে আমরা ওই অংশটাতে ব্যান্ডেজ করে দেব, তখন কিন্তু তিনি বাড়ি চলে যেতে পারবেন। অর্থাৎ এই প্রসিডিউরের ক্ষেত্রে আপনাকে হসপিটাল স্টে করার কোনো প্রয়োজন নেই। ওনাকে যে ব্যান্ডেজ করে দিবেন, দেন ওনার এটা কতদিন মানে ব্যান্ডেজ? হ্যাঁ, সেটা হচ্ছে আমরা প্রথম ইউজ করতে হবে কিনা বাইরে গেলে, এগুলো আমার কাছে কোশ্চেন আসে। জি জি, আপনার হচ্ছে যে ব্যান্ডেজটা আমরা করব, সাধারণত আমরা 3 দিন পরে আমরা এই ব্যান্ডেজটা আমরা ওনাকে খুলে দেব, এবং তারপর থেকে আমরা যে নরমাল স্যালাইন বলে থাকি, সেটা হচ্ছে সুদিং ইফেক্টের জন্য আমরা রোগীকে বলে থাকবো যে ব্যান্ডেজটা খোলার পর হচ্ছে অনেক সময় দেখা যায় যে রোগীকে আমরা তারপর দিনই আসলে ব্যান্ডেজটা খুলে দেওয়ার কথা বলে থাকি, এবং যেদিন আমরা সার্জিক্যাল প্রসিডিউরটা করবো তারপর দিন যখন আমরা ব্যান্ডেজটা খুলে দেবো, তারপর থেকে তিনি নরমাল স্যালাইন দিয়ে বারবার আসলে ওনার মাথাটাকে ভিজাবে। কারণ তখন হাইড্রেশনটা মেনটেন করতে হবে চুল ভালো থাকার জন্য, চুলগুলো সতেজ থাকে। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি যেটা বলেছেন যে কতদিন পর্যন্ত মেনটেন করতে হবে। আসলে দেখেন যে মেনটেন করার বিষয়টা, চুলের মেনটেন করার বিষয়টা, আপনি খুবই ভালো একটি চারা গাছ আপনি বাজার থেকে কিনে নিয়ে আসলেন এবং বাড়িতে রোপণ করলেন, কিন্তু সেই চারা গাছটি অনেক দাম দিয়ে কিনে আনলেন। ধরুন আপনি 5000 টাকা দিয়ে চারা গাছটি কিনে নিয়ে আসেন, কিন্তু সেটা আপনি বাড়িতে লাগানোর পর আর পরিচর্যা করছেন না, অর্থাৎ সেটাকে আপনি ঠিকভাবে যত্ন যেটা করা, পানি দিচ্ছেন না, আগাছা পরিষ্কার করছেন না, তাহলে কি সে গাছটা কি টিকবে? সেটা কখনোই টিকবে না। তাহলে হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা আপনাকে ভালো মানের বীজ তো আমরা উঠিয়ে, অর্থাৎ ভালো মানের হেয়ার রুট সহ উঠিয়ে আমরা লাগিয়ে দিতে পারবো, কিন্তু পরের মেনটেনটা কিন্তু আপনাকেই করতে হবে। এখন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করে যাওয়ার পর যদি আপনি কোনো মেনটেন না করেন, তাহলে কিন্তু ফিডব্যাকটা ভালো আসবে না। তো সেক্ষেত্রে আমরা নির্দেশনা দিয়ে দিই যে কিভাবে মেনটেন করতে হবে, সেগুলো মেনটেন করে চলে যেতে, মেনটেন করা প্রয়োজন হতে পারে। আরেকটা ব্যাপার স্যার, অনেকেই হচ্ছে আপনার কোয়েশ্চেন করে যে ওইখানে আপনার গ্রাফটের দাম এত কম, আপনাদের এখানে এত বেশি, এই ধরনের কোয়েশ্চেন আসে। সেক্ষেত্রে ওনাদেরকে একটু আপনি জাস্ট এনশিওর করেন যে গ্রাফটটা আসলে কিভাবে, কতটুকু আমাদের এটার পেছনে হচ্ছে সময় দিতে হয়, বা কতটুকু এক্সপার্টনেসের প্রয়োজন হয়। সেটা ক্ষেত্রে আসলে যে খরচের বিষয়টি আপনি বলেছেন, যে পার গ্রাফট হিসাবে আসলে মূলত খরচের বিষয়টি নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে এক একটা সেন্টারে এক এক ধরনের আসলে খরচ নির্ধারণ করা হয়ে থাকে। তো সেটা আসলে যে কতটুকু এক্সপার্টনেস বা হচ্ছে কারা করছেন, সেখানে কি কোনো টেকনিশিয়ান করছেন নাকি সেখানে কোনো ডাক্তার আপনাকে কোনো এই প্রসিডিউরটি করছেন, সেটির উপর ডিপেন্ড করবে, এবং আপনাকে কি ধরনের সার্ভিসটা ওনারা দিচ্ছেন সেটার উপর। সেটা যেহেতু আমরা আসলে ডাক্তাররাই আসলে করে থাকি এবং এই প্রসিডিউর গুলো, তো সেক্ষেত্রে এটা আসলে সেন্টার টু সেন্টার ভেরি করে আসলে। তবে যতটুকু আসলে রিজনেবল প্রাইসের মধ্যে রাখা যায় এবং রুগীর মধ্যে যেটা রুগী যেটা বিয়ার করতে পারবে, অর্থাৎ এবং আমরাও আসলে যতটুকুর মধ্যে রেখে আসলে প্রসিডিউরটা করতে পারে, সেটা আসলে ডাক্তার এবং পেশেন্ট রিলেশনশিপের উপর ডিপেন্ড করে বলা হয়, কোয়ালিটির উপর ডিপেন্ড করে অবশ্যই। তো স্যার আপনার কাছে আমার আরেকটা লাস্ট কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে যে মেইন কোয়েশ্চেন আমাদের বলতে পারেন, হেয়ার ট্রান্সপ্লান্টটা কাদের করা উচিত? হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি কাদের করবেন, খুবই ভালো চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা আসলে দেখেন যে 20 বছর হয়েছে বা 18 বছর হয়েছে, তখন থেকেই তারপর থেকে আসলে চুল পড়া শুরু করে দেয়, এবং যখন হেয়ার ফল কিছু পরিমাণ শুরু হয় তখন আমরা আসলে গুরুত্ব দেই না। একটা সময় গিয়ে যখন তার কাছে মনে হচ্ছে যে তার চুল একেবারে পড়ে গিয়েছে, একেবারে টোটালি কোনো ধরনের একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে সামনের চুলগুলো, সাধারণত আমরা বলে থাকি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অর্থাৎ বংশগত যদি কারো থাকে বা তার 2 সাইড থেকে পড়া শুরু হয়ে গিয়েছে এবং এই লাইনগুলো যখন তার একেবারেই ফাঁকা হয়ে যাচ্ছে সামনের অংশগুলোতে, তখন সে আসলে সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় সে হেয়ার ট্রান্সপ্লান্ট করার। এবং আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে অনেকের অনেক বেশি পরিমাণে একেবারে পুরো এরিয়াটা জুড়ে আসলে চুল পড়ে গিয়েছে, তখনও তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করার। এবং অনেকদিন ধরে পিআরপি নিচ্ছেন, কিন্তু পিআরপিতে ওনার ওইরকম আসলে ভালো ফিডব্যাকও আসছে না, কিন্তু চুলগুলো গজাচ্ছে না সামনের অংশে, এবং চুল নেই একেবারে। তো সেক্ষেত্রে আপনি পেছন থেকে এনে আমরা চুলগুলো হেয়ার গ্রাফট করে দেই, এবং হেয়ার ট্রান্সপ্লান্ট যেটা বলে থাকি সেটা করলে আপনি ভালো ফলাফল কিন্তু পাওয়া যায়। সাধারণত আমি বলে থাকি যে
30 থেকে 40 বছরের মধ্যে আসলে হেয়ার গ্রাফটটা করে ফেলা উচিত। যদি আপনি দেখেন যে আপনার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে গিয়েছে বা হচ্ছে চুল সামনের অংশগুলোতে একেবারে চুল নেই, ফাঁকা হয়ে গিয়েছে। তো দর্শক আপনাদেরকে দেখালাম আজকের প্রসিডিউরটা। এখনো আমাদের প্রসিডিউর শেষ প্রিয় হয়নি। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যে হেয়ারটা এক্সট্রাক্ট করেছি, দেখতে পাচ্ছেন যে এই অংশগুলো থেকে আমরা চুলগুলো উঠিয়েছি এবং এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন যে একটু ক্ষত ক্ষত অবস্থা হয়েছে, সেটা কিন্তু হিলিং হয়ে যাবে। সেটা কিছুদিন পর ধীরে ধীরে হিলিং হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু চুল গজিয়ে আবার হচ্ছে এই অংশটা একেবারে পুরোটা আসলে রিকভার করে ফেলবে। তো যারা আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে খুব বেশি চিন্তিত যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার এর পর মধ্যে কোনো আরেকটা সমস্যা হবে কিনা, ব্যাপার ছিল যে আমার অনেক হচ্ছে ক্লায়েন্টরা আমাকে কোয়েশ্চেন করে যে ব্যথা পাবো কিনা। তো আপনারা দেখতেই পেলেন যে আমাদের পেশেন্ট নিজেই কিন্তু সার্জারি চলা অবস্থায় কথা বললো আমাদের সাথে। আর একটু কথা বলবেন আমাদের পেশেন্টের জি সাথে? হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি আমাদের সাথে এই যে আপনি লম্বা সময় ধরে আছেন এবং কোনো অসুবিধা হচ্ছে না তো? না না কোনো অসুবিধা হচ্ছে না। এখন কোনো ব্যথা ফিল করছেন? না না কোনো ব্যথা নেই। কোনো ব্যথাও ফিল করছেন না? নরমালি আসলে আমরা হ্যাঁ হেয়ার ট্রান্সপ্লান্ট করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। পেশেন্ট খুবই কোঅপারেটিভ, আমাদের সাথে অনেক কোঅপারেশন করছে এবং আমরা ফুল প্রসিডিউরটি চলাকালে আমরা ওনার সাথে কনভারসেশন করে যাচ্ছি, কিছুক্ষণ পর পর ওনার সাথে কথা বলছি এবং আমাদের এই মুহূর্তে এক্সট্রাকশন কিন্তু শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ চুল তোলা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কিছুক্ষণ পরে আবার ইমপ্লান্ট শুরু করব। এই সেশনে আমরা ওনাকে একটু বিরতি দিব, ওনাকে একটু রেস্ট দিব। হ্যাঁ, উনি একটু সময় নিয়ে আমরা বিরতির পর আবার পুনরায় আমরা হেয়ারটা আবার ট্রান্সপ্লান্ট করা শুরু করব। ওকে দর্শক, তো আজকে লাইভ এখানে শেষ করছি। যখন আমরা পুনরায় ট্রান্সপ্লান্ট করব তখন আমরা আরেকবার লাইভে আসার চেষ্টা করব, যদি আমাদের কোনো নেটওয়ার্ক ইস্যু না থাকে। আপনারা পাশে থাকবেন।